Hello friends, today I will discuss with Romantic poet John Keats's poem The Poetry of Earth. But before going to the text, let us know a few things about John Keats. John Keats, 1795 to 1821, was a noted poet of the English Romantic movement. He belonged to the second generation of Romantic poets who came after Coleridge and Wordsworth. ইংরেজি রোমান্টিক আন্দোলনের একজন বিখ্যাত কবি ছিলেন তিনি। জন কিটস সেকেন্ড জেনারেশন অফ রোমান্টিক পোয়েটস ছিলেন, কারণ তিনি কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থ এর পরবর্তী সময়ে জন্মগ্রহণ করেন। মনে করা হয় যে রোমান্টিক আন্দোলন তার স্রষ্টা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ, যারা ফার্স্ট জেনারেশন পোয়েটস ছিলেন। হি ইজ নোন ফর হিজ ভিভিড ইমেজারি which are noted for their sensuous appeal. Sensuousness এর জন্য কিটস বিখ্যাত। Some of his famous works are Ode to a Nightingale, Hyperion, Isabella, এছাড়াও আরো অনেক কবিতা রয়েছে। The argument put forward by Keats in this poem is that the natural music of the earth never ceases to play through the cycle of seasons. যে যুক্তি কবি এই কবিতায় দিয়েছেন সেটা হলো, প্রকৃতির গান এই পৃথিবীতে কখনোই বন্ধ হয় না এবং সেটা চলতেই থাকে ঋতু চক্রের সঙ্গে সঙ্গে। দ্য পোয়েম ইজ এ সনেট, কবিতাটি একটি সনেট কবিতা, চতুর্দশপদী কবিতা, ইন হুইচ দ্য সং অফ দ্য গ্রাসহপার ইজ এমবডিড ইন দ্য অক্টেভ, অর্থাৎ প্রথম ৮ লাইনে বা অক্টেভে গ্রাসহপারের সং বা ঘাসফড়িং এর গানকে বর্ণনা করা হয়েছে, and that of the cricket is portrayed in the sestet, এবং ঝিঁঝি পোকার গানকে সেস্টেট অংশে বর্ণনা করা হয়েছে। আমরা এই কবি এবং কবিতা প্রসঙ্গে আরো বেশ কিছু জিনিস জেনে নেব। যে জন কিটস প্রথমে কিন্তু এই কবিতাটির নামকরণ দ্য পোয়েট্রি অফ আর্থ দেননি। এই কবিতাটি লেখা হয় 30th ডিসেম্বর 1816, 1816 সালের 30শে ডিসেম্বর হচ্ছে এর ডেট অফ কম্পোজিশন, অর্থাৎ রচনাকাল। অ্যান্ড হি নেমড দ্য পোয়েম অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, ঘাসফড়িং এবং ঝিঁঝিকে নিয়ে। হোয়াট ওয়াজ দ্য অকেশন অফ রাইটিং দিস পোয়েম, অর্থাৎ কোন প্রসঙ্গে এই কবিতাটি লিখেছিলেন তিনি? আসলে একটা কম্পিটিশনে তখন মেতেছিলেন দুই বন্ধু, বিখ্যাত রোমান্টিক কবি জন কিটস, যুবক কবি, এবং তার গুণগ্রাহী ও কবি বন্ধু লেই হান্ট। লেই হান্ট তখনকার সময়ের আরো একজন উল্লেখযোগ্য কবি। তা লেই হান্ট অ্যাকচুয়ালি চ্যালেঞ্জটা জানিয়েছিলেন কিটসকে যে এসো আমরা দুজনে একই বিষয়ের উপরে দুটো কবিতা লিখি। দু বন্ধু কবিতা লিখলেন, লেই হান্ট আর কিটস, কিন্তু কিটসের কবিতাটা অবশ্যই ভালো, ঝিঁঝি পোকা এবং ঘাসফড়িংকে নিয়ে। এবং এই কবিতাটি পড়ার পরে তিনি বিস্মিত হয়ে বলেছিলেন, সাচ এ প্রসপারাস ওপেনিং, অর্থাৎ এই কবিতার শুরুটা লেই হান্টকে মুগ্ধ করেছিল। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে কিটসের মধ্যে কবি সত্তা কত পরিমাণে ছিল, যে সমসাময়িক কবিরা তাকে কিন্তু যথেষ্ট সম্মান করতেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে জীবদ্দশায় কবি জন কিটস সমালোচকদের দ্বারা বিদ্ধ হতেন এবং ততটা প্রশংসিত হতেন না। লেট আস নো মোর অ্যাবাউট জন কিটস। জন কিটস সম্বন্ধে আরো একটু জেনে নেওয়া যাক। 31শে অক্টোবর 1795 সালে জন্মগ্রহণ করেন। 23শে ফেব্রুয়ারি 1821 তিনি প্রয়াত হন। বর্ন ইন মুরগেট, লন্ডন, to Thomas Keats and Frances Jennings. বাবা ছিলেন টমাস কিটস, মাতা ফ্রান্সিস জেনিংস was an English romantic poet. তিনি একজন ইংরেজ রোমান্টিক কবি ছিলেন। He was one of the main figures of the second generation of romantic poets.
অ্যালং উইথ লর্ড বাইরন, পার্সি শেলি, এবং এই সেকেন্ড জেনারেশন অফ পোয়েটসদের মধ্যে বিখ্যাত হলেন লর্ড বাইরন, পার্সি শেলি। Despite his works having been in publication for only 4 years before his death from tuberculosis at the age of 25. Keats was educated at Enfield Academy from 1803 to 1810. He was a voracious reader, প্রচুর পড়াশোনা করতেন। Keats studied extensively the classical mythology, এবং কিটসের কবিতায় আমরা গ্রিক রেফারেন্স প্রচুর পরিমাণে পাই। In 1810, he worked as an apprentice to an apothecary under a surgeon named Thomas Hammond. During this period, he studied the works of Edmund Spenser and John Milton. জন মিল্টনের প্যারাডাইস লস্ট কিটসের উপর একটা বড় প্রভাব ফেলেছিল। After 1815, he worked as surgeon for some time. কিছুকাল তিনি শল্য চিকিৎসাও করেন। ফলে রোমান্টিক কবিদের মতোই পরবর্তীকালে আমরা কিটসের কবিতায় ব্যাপক পরিমাণে রোমান্টিক বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ প্রকৃতি, সেনসুয়াসনেস, বিউটি, এই বৈশিষ্ট্যগুলোর সম্মিলন দেখতে পাই। কিটস খুব কম দিন তার লিটারারি ক্যারিয়ার হলেও তিনি কিন্তু একজন শক্তিশালী রোমান্টিক কবি ছিলেন। Although his famous poems were not generally well received by critics during his lifetime, his reputation grew after his death. তার কবিতাগুলো জীবদ্দশাতে খ্যাতি না পেলেও মৃত্যুর পরে কিন্তু চরম খ্যাতি তিনি পান। And by the end of the 19th century, he had become one of the most beloved of all English poets. সমস্ত ইংরেজ কবিদের চেয়ে তিনি সবচেয়ে প্রিয় হয়ে ওঠেন। He had a significant influence on the diverse range of poets and writers. প্রচুর লেখক, কবি, সাহিত্যিকদের উপরে তার প্রভাব রয়েছে। The poetry of Keats is characterized by the style heavily loaded with sensualities. ফলে sensualities and sensuousness কিটসের কবিতার দুটি বৈশিষ্ট্য, বিশেষ করে তার ওডস গুলোতে। Today his poems and letters are some of the most popular and most analyzed in English literature. Some of his most acclaimed works are Ode to a Nightingale, Sleep and Poetry, and his famous sonnet on First Looking into Chapman's Homer. এগুলো তো কয়েকটির নাম বলা হলো। এছাড়া আছে ইমিটেশন অফ স্পেন্সার, অন ডেথ, এন্ডিমিয়ন, ইসাবেলা, হাইপেরিয়ন, দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস। ওডগুলোর মধ্যে বিখ্যাত ওড টু নাইটিঙ্গেল ছাড়াও ওড টু ফ্যানি, ওড টু সাইকি, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, ওড অন মেলাঙ্কলি, ওড টু ইন্ডোলেন্স, এবং সুপারন্যাচারাল পোয়েম লা বেলে ডেম সেন্স মার্সি। এছাড়াও বিখ্যাত তার আরেকটি ওয়ার্ক হচ্ছে ল্যামিয়া। যাই হোক, মাত্র 25 বছর বয়সে 1821 সালের 23শে ফেব্রুয়ারি প্রয়াত হন এই শক্তিশালী রোমান্টিক কবি জন কিটস। তার অনেকগুলো চিঠি, যেগুলো তার সাহিত্যের ভাবনা, আদর্শ এবং দর্শনকে তুলে ধরে। তার বোন ফ্যানি কিটসকেও তিনি বেশ কয়েকটি কবিতা লিখতেন, যেগুলো পরবর্তীকালে ইংরেজি সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছে। আমরা পরে সেগুলোর রেফারেন্স জানতে পেরেছি। সো 19th সেঞ্চুরি যে লিটারারি মুভমেন্ট রোমান্টিসিজমের কথা বলা হচ্ছে, সেই রোমান্টিসিজম অ্যান্ড জন কিটস, রোমান্টিক কবি জন কিটসের একটি প্রভাব এই রয়েছে রোমান্টিক কবিতার উপরে। আবার রোমান্টিক ভাবনা জন কিটসকে কিভাবে প্রভাবিত করেছিল আমরা সেটা একটু দেখে নেব। আসলে রোমান্টিসিজম বলতে বলা হচ্ছে ইংল্যান্ডে একটা সাহিত্যের আন্দোলন, যেটা 1798 সালে মনে করা হয় লিরিক্যাল ব্যালাডস প্রকাশনার মধ্য দিয়ে শুরু হয়। লিরিক্যাল ব্যালাডস প্রকাশ করেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বন্ধু স্যামুয়েল টেলর কোলরিজ, এবং পরবর্তীকালে প্রিফেসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পরিষ্কার করেছিলেন তার ভাবনাগুলোকে। প্রথম যে লিরিক্যাল ব্যালাডস প্রকাশিত হয়েছিল তাতে 1798 সালের এডিশনে 23টি কবিতা ছিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের 19টি এবং স্যামুয়েল টেলর কোলরিজের 4টি কবিতা ছিল। তা
এরা ছিলেন প্রথম দিককার কবি। পরবর্তী প্রজন্মের কবিরা জন কিটস, পার্সি বেসি শেলি, লর্ড বায়রন সামগ্রিকভাবে রোমান্টিক কবিতার যে বৈশিষ্ট্যগুলো সমস্ত রোমান্টিক কবিদের উপরে ভীষণভাবে প্রভাব ফেলেছিল। বৈশিষ্ট্যগুলোর কথা বলতে গেলে, রোমান্টিক কবিতার বৈশিষ্ট্যের কথা বলতে গেলে যে বৈশিষ্ট্যগুলো উঠে আসবে সেই বৈশিষ্ট্যগুলো আমরা এই যে রোমান্টিক কবিতাটি পড়বো, দ্য পোয়েট্রি অফ আর্থ, তারও বৈশিষ্ট্য। নাম্বার 1, নেচার। প্রকৃতি বলতে এখানে বাহ্যিক প্রকৃতি, সুপার ন্যাচারাল নেচার বা অতিপ্রাকৃত প্রকৃতি, কিংবা ইনার বা সাইকি, আভ্যন্তরীণ প্রকৃতি, অথবা মিথ মেকিং এর মাধ্যমে প্রকৃতি, সে যে প্রকৃতি হোক না কেন রোমান্টিক কবিতায় প্রকৃতি থাকবে। আমরা যে দ্য পোয়েট্রি অফ আর্থ পড়ব, এখানেও আমরা বাহ্যিক প্রকৃতির প্রচুর ছোঁয়া পাব। বিশেষ করে ওয়ার্ডসওয়ার্থের কবিতায় এই বাহ্যিক প্রকৃতির ব্যাপারটা আমরা পাই, অর্থাৎ গাছপালা, ঘাস ফড়িং, পাখি, এরকম পাহাড়, ঘাস, প্রকৃতির মধ্যে যা যা আমরা পাই এই কবিতাতেও পাবো। সুপারন্যাচারাল কবিতা মূলত কোলরিজ লিখতেন, তার কুবলা খান খ্রিস্টাবেল কবিতায় বেশি করে সেটাকে তুলে ধরেছেন। আর ইনার এবং সাইকি ওয়ার্ল্ডকে তুলে ধরেছেন মূলত ইয়াঙ্গার জেনারেশন পোয়েটস কিটস বা শেলি। তারা কখনো কখনো প্রাকৃতিক এই উপাদানগুলোকে মিথ মেকিং কোয়ালিটির দ্বারা, পার্সনিফিকেশনের দ্বারা, ব্যক্তিত্ব আরোপণের দ্বারা একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন প্রকৃতিকে। এবারে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সৌন্দর্য, অর্থাৎ রোমান্টিক কবিতা মানেই তার মধ্যে সৌন্দর্য থাকবে বা সৌন্দর্যের উদ্ঘাটন থাকবে। নাম্বার 1, ওয়ার্ডসওয়ার্থিয়ান বিউটি। নাম্বার 2, কোলরিজ। নাম্বার 3, জন কিটস। অ্যান্ড নাম্বার 4, পার্সি বেসি শেলি। ওয়ার্ডসওয়ার্থের কবিতায় বিউটিজ অফ নেচার, মাউন্টেন, ট্রিজ, ভ্যালিজ, রিভার, বিউটিয়াস ফর্মস এর কথা তিনি বলেছেন টিন্টারনেবি কবিতাতে। কোলরিজের কবিতায় আমরা স্ট্রেঞ্জ বিউটি পাই, অদ্ভুত অতিপ্রাকৃত সৌন্দর্য। জন কিটসের কবিতায় তো তিনি যেন সৌন্দর্যকে নিয়ে গবেষণা করেছেন বলা চলে। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, তিনি এন্ডিমিয়ান কবিতার প্রথম লাইনে বলেছেন। তিনি ওড অন এ গ্রেসিয়ান লাইনে বলেছেন, ওড অন এ গ্রেসিয়ান আর্ন কবিতায় বলেছেন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথস বিউটি। আর পার্সি বেসি শেলি যে দর্শন উপস্থাপিত করেছেন, বিউটি লাইজ নট ইন দ্য বিউটিফুল থিং বাট ইন দ্য বিহোল্ডার্স আই, অর্থাৎ সৌন্দর্য অবস্থান করে সুন্দর জিনিসের মধ্যে নয়, যেন যে দেখছে তার চোখেই থাকে সৌন্দর্য। তিনি তার মুন কবিতাতে এভাবে একই চাঁদকে ভিন্ন রূপে উপস্থাপিত করেছেন শেলি। 3 নম্বর বৈশিষ্ট্য ইমাজিনেশন, অর্থাৎ রোমান্টিক কবিতা হতে গেলেই কল্পনা থাকবে। আমরা দ্য পোয়েট্রি অফ আর্থেও তাই শেষের দিকে দেখতে পাবো কল্পনার চোখে একজন মানুষ, যিনি কিনা শীতের সন্ধ্যায় ঝিমোচ্ছেন, তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গ্রীষ্মের দিনের কল্পনা করছেন। কল্পনা প্রত্যেক মানুষই করে। কল্পনা আসলে 2 প্রকারের, একটা হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন, নাম্বার 2 সেকেন্ডারি ইমাজিনেশন। প্রাইমারি ইমাজিনেশন প্রত্যেকের মধ্যেই থাকে, কিন্তু সেকেন্ডারি ইমাজিনেশন সৃষ্টিশীল মানুষের মধ্যে থাকে। যে কোয়ালিটির দ্বারা একজন কবি কবি হয়ে ওঠেন, একজন সাহিত্যিক সাহিত্যিক হয়ে ওঠেন, কিংবা একজন চিত্রকর চিত্রকর হয়ে ওঠেন, অর্থাৎ এই সেকেন্ডারি ইমাজিনেশন ডিসিপেটস, ডিফিউজেস অ্যান্ড ডিজলভস অ্যান্ড ক্রিয়েটস অ্যানিউ। সেকেন্ডারি ইমাজিনেশনের দ্বারা চেনা জিনিস বা নোন থিংস বিকামস আননোন, অথবা আননোন আনফ্যামিলিয়ার জিনিস ফ্যামিলিয়ার হয়ে ওঠে। ফলে সে যে প্রকারের কল্পনা হোক না কেন, রোমান্টিক কবিতায় কল্পনা থাকবে। এবং এই প্রসঙ্গক্রমে বলে রাখি, ডিয়ার ফ্রেন্ডস, প্লিজ সি দ্য ভিডিও অন রোমান্টিসিজম অ্যান্ড দ্য লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স। ফলে রোমান্টিসিজম সম্পর্কে বিশদে অনেকগুলো বৈশিষ্ট্য, প্রায় 30টার মতো বৈশিষ্ট্য আমি আলোচনা করেছি, সেগুলো তোমরা ইন্টেরিয়লস দেখে নিও। নাম্বার 4, সাবজেক্টিভিটি। সাধারণতভাবে কবিরা তাদের ব্যক্তিগত অনুভূতির কথা এই কবিতাতে বলেন। সেন্স অফ ওন্ডার, বিস্ময় বোধ একটা থাকে। লিরিসিজম, গীতিময়তা থাকে। আর কিটস যখন এই কবিতাটা লিখছেন, তখন তিনি কিন্তু সনেট ফর্ম নিয়ে গবেষণা করছিলেন, যেন এক্সপেরিমেন্টেটিভ ওয়েতে তিনি এই কবিতাটা লিখেছেন, কারণ তখন সনেট ফর্ম নিয়ে তিনি কবিতা লিখছিলেন। ফ্রিকুয়েন্ট ইউজ অফ পার্সনিফিকেশন থাকে, এই কবিতাতেও আমরা ব্যতিক্রমী পাবো না, প্রচুর পার্সনিফিকেশন রয়েছে। সেন্সুয়াসনেস কিটসের কবিতার একটি বিশেষ বৈশিষ্ট্য।
কিটসের ক্ষেত্রে আর একটি বৈশিষ্ট্য না বললেই নয়, সেটা হচ্ছে হেলেনিজম। কিন্তু এই কবিতায় হেলেনিক রেফারেন্স একটু কম পাবো আমরা। এটা একটা প্রাকৃতিক কবিতা। So let's a few more things about the poem. What is the type of the poem? এই কবিতার কে আমরা কি প্রকারের কবিতা বলতে পারি? Obviously this poem is a sonnet. সনেট দু প্রকারের হয় মূলত, একটা পেত্রার্কান সনেট আর একটা শেক্সপিরিয়ান সনেট। পেত্রার্কান সনেটকে বলা হয় ইটালিয়ান সনেট, শেক্সপিরিয়ান সনেটকে বলা হয় ইংলিশ সনেট। এছাড়াও বন্ধুরা অনেক রকমের সনেট হয়। সনেট কবিতা সম্বন্ধে যদি বিশদে জানতে হয় তাহলে আমার যে ভিডিওটি দেওয়া রয়েছে ইউটিউবে সেটা তোমরা অবশ্যই দেখে নিও, অ্যান্ড দ্য লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স। ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমরা যে কবিতাটা পড়তে চলেছি, দ্য পোয়েট্রি অফ আর্থ, ইট ইজ এ পেত্রার্কান সনেট। পেত্রার্কান সনেট তাকে বলা হবে যে কবিতায় দুটো স্তবক থাকে, একটা অক্টেভ বা অক্টেট and number 2 sestet. Octave means 8 line stanza, 8 লাইনের স্তবক। sestet means 6 লাইন স্ট্যাঞ্জা, 6 লাইনের স্তবককে sestet বলা হয়। এই কবিতায় এই যে দুটি স্তবক পাচ্ছি তার রাইম স্কিমটা হবে ABBA ABBA CDE CDE, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট পেট্রার্কান সনেটে যে রাইম স্কিম থাকে উইদাউট এনি ভ্যারিয়েশন, জন কিটস সেই প্যাটার্নই ফলো করেছেন। আসলে তার কবিতার দুটি স্তর রয়েছে। তিনি এখানে দুটি ঋতুকে দেখিয়েছেন, একটা সামার একটা উইন্টার। এই দুটি ঋতুকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন সনেট ফর্মের দুটি স্ট্যাঞ্জার মধ্য দিয়ে। তাই এই কবিতার বিষয়ের সঙ্গে এই কবিতার টাইপ অর্থাৎ সনেট টাইপ দারুণভাবে সামঞ্জস্যপূর্ণ। এই কবিতাটাকে আমরা বলতে পারি নেচার পোয়েম, কারণ রোমান্টিক কবিদের কবিতায় নেচার থাকবে। আর এই কবিতায় যেহেতু সেন্ট্রাল থিম হিসাবে বা কেন্দ্রীয় বিষয়, সেন্ট্রাল আইডিয়া হিসাবে প্রকৃতিকে তিনি বেছে নিয়েছেন বা প্রকৃতির বিষয়কে তিনি বেছে নিয়েছেন, তাই এই কবিতাটাকে আমরা বলতে পারি নেচার পোয়েম। নাম্বার 3, দিস পোয়েম অলসো ক্যান বি কল্ড এ সিম্বলিক্যাল পোয়েম। কারণ কি, এখানে যে ঘাসফড়িং এর কথা বলা হয়েছে সেটি সিম্বলিক্যাল পোয়েট অফ সামার, এবং এখানে যে ঝিঁঝি পোকা রয়েছে সিম্বলিক্যাল পোয়েট অফ উইন্টার। সে যেন শীতের কবি বা শীতের মিউজিশিয়ান, আর ঘাসফড়িং হলো গ্রীষ্মের মিউজিশিয়ান। আর প্রকৃতির প্রচুর রেফারেন্স আমরা এই কবিতায় পাই। নাম্বার 1, এখানে যেখানে বলা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, আর্থ হেয়ার মিনস নেচার। নাম্বার 2, প্রচুর শব্দ এই কবিতায় রয়েছে, যে শব্দগুলো শিওরলি ন্যাচারাল ওয়ার্ডস, বার্ডস, দ্য সান, দ্য ট্রিজ, হেজ, মিড, উইড, উইন্টার, ফ্রস্ট, গ্রাস অর গ্রাসি, হিলস। এই যে শব্দগুলো, এই রেফারেন্সগুলো বোঝাচ্ছে একদম প্রাকৃতিক। নাম্বার 3, নেচারস সিজন সাইকেলের রেফারেন্স এসছে এখানে। গ্রীষ্মের পরে শীত এবং শীত থেকে আবার গ্রীষ্মের রেফারেন্স দিয়ে এই কবিতায় শেষ হচ্ছে, অর্থাৎ প্রকৃতিতে যে ঋতু চক্র আবর্তিত হয় তাকে তিনি এখানে বুঝিয়েছেন। আর নাম্বার 4 বৈশিষ্ট্য এই কবিতাকে নেচার পোয়েম কেন আমরা বলবো, কারণ এখানে কন্টিনিউটি ইন নেচার দেখানো হয়েছে। প্রকৃতির মধ্যে অবিচ্ছিন্নতা বা প্রকৃতির একটা অবিরাম স্রোত রয়েছে, এবং সেটাই এই কবিতার সেন্ট্রাল থিম। আমরা কবিতা এবারে দেখব দ্য অক্টেভ অর অক্টেট। প্রথম স্তবক আমরা দেখব। অক্টেটে যে রাইম স্কিমটা রয়েছে সেটা হচ্ছে ABBA ABBA। আমরা অক্টেটটা একবার পড়ে নেব। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, when all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from haze to haze about the new mown mead. That is the grasshopper. He takes the lead in summer luxury. He has never done with his delights, for when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. ফলে আমরা এখানে যে মিলটা পাচ্ছি, ডেড তার সঙ্গে মিড, লিড, উইড, তাই এগুলো এ, আর শান, রান, ডান, ফান এগুলো বি, ABBA ABBA। এইভাবে অন্তমিলের মধ্য দিয়ে আমরা রাইম স্কিম পেয়ে গেলাম। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড,
অর্থাৎ প্রকৃতিতে অবিরাম বেজে চলা সঙ্গীতের কখনো বিনাশ হয় না। কবি বলছেন কখনো পৃথিবীর কবিতার মৃত্যু হয় না। আসলে এখানে যেখানে কবি কবিতা বলে বলছেন, সেই কবিতা সিম্বলিক্যালি বোঝাচ্ছে সঙ্গীত, পৃথিবীর গান। অর্থাৎ পোয়েট্রি বলতে মিউজিক অফ নেচারকে তিনি বুঝিয়েছেন। আর্থ বলতে এখানে আর্থ ইজ ইকুয়ালস টু নেচার, ইজ নেভার ডেড। পৃথিবীর গান কখনো মরে যায় না। অর্থাৎ এখানে তিনি মেটাফরের ব্যবহার করেছেন। মেটাফর একটি অলংকার, তুলনা করেছেন। অর্থাৎ পৃথিবীর কবিতার বা কাব্যের মৃত্যু হয় না, মানে পৃথিবীর কবিতার বা গানের কখনো শেষ হয় না বা থেমে যায় না, এই অর্থে তিনি ব্যবহার করেছেন। এই লাইনটি অক্টেটের ফার্স্ট লাইন, আবার আমরা সেস্টেটের ফার্স্ট লাইন বা শেষ 6 লাইনের যে প্রথম যেটা রয়েছে, যেটা অ্যাকচুয়ালি পেত্রার্কান সনেটের ক্ষেত্রে ভোল্টা বা চেঞ্জ অফ থট আনে, সেখানেও আমরা এই রিপিটেশন পাবো। এটা বোঝাচ্ছে প্রথম লাইন একই হয়, অক্টেট এবং সেস্টেটের ফার্স্ট লাইনগুলো একই হয়, বোঝাচ্ছে যে এটাই এই কবিতার সেন্ট্রাল থিম। দিস সামস আপ দ্য থিম অফ দ্য পোয়েম। ফলে কবি প্রকৃতি থেকে বাস্তব উদাহরণ নিয়ে তার এই চতুর্দশপদী কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থে প্রকৃতির সুরের অবিরাম প্রবাহকে তুলে ধরেছেন। When all the birds, সেকেন্ড লাইন, when all the birds, যখন সমস্ত পাখিরা, বার্ডস মানে পাখি, আর faint with the hot sun, faint means become weak, দুর্বল হয়ে যায়, or becomes tired, অথবা ক্লান্ত হয়ে পড়ে, with the hot sun, গরম রোদে, hot means গরম, উষ্ণ, warm, sun here refers to the season of summer, গ্রীষ্মকালকে সূর্য বলতে এখানে বোঝানো হয়েছে। যখন সমস্ত পাখিরা, আসলে পাখি তো প্রকৃতির প্রধান গায়ক, তাই আমরা জানি বার্ডস আর দ্য মেন সিঙ্গার্স, কিন্তু পাখিরাও আর গান গাইতে পারে না বিকজ অফ দ্য স্কর্চিং হিট অফ দ্য সান, সূর্যের দগ্ধকারী তাপে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং লুকিয়ে পড়ে। কোথায় লুকিয়ে পড়ে? ইন কুলিং ট্রিজ। কুলিং মানে শীতল, শীতল গাছের ছায়ায় যখন লুকিয়ে পড়ে। অর্থাৎ এখানে পাখিদেরও তিনি কিন্তু পার্সনিফিকেশন বা পার্সনিফাই করেছেন। পার্সনিফিকেশন অলংকার এখানে ব্যবহৃত হয়েছে। পাখিরা লুকিয়ে পড়ে ইন কুলিং ট্রিজ, শীতল গাছের ছায়ে, অর্থাৎ ইন দ্য ভেরি কমফোর্টেবল কুল ট্রিজ, কমফোর্টেবলি কুল ট্রিজ। অর্থাৎ কুলিং, এটা যেন কুলার বসানো থাকে গাছগুলোতে, প্রাকৃতিক কুলার হচ্ছে এসি রুম যেন গাছেদের, ট্রিজ। কবি এমন ভাবে মেটাফরিক্যালি উদাহরণ এনেছেন, ফলে এখানেও কিন্তু মেটাফর রয়েছে। কুলিং ট্রিজ ইজ দ্য এক্সাম্পল অফ মেটাফর। হাইড মিন্স কনসিল, লুকিয়ে রাখে, লুকিয়ে পড়ে। অর্থাৎ এখানে কবি ঘুরিয়ে বলছেন, যখন পাখিরা ক্লান্ত হয়ে যায় গরম সূর্যে বা উষ্ণ সূর্যে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং শীতল গাছের ছায়ায় তারা লুকিয়ে পড়ে, মিন্স দে স্টপ সিঙ্গিং, দে লিভ দ্য চার্জেস, তাদের দায়িত্ব তারা অস্বীকার করে। তখন তো তাহলে প্রকৃতির গান বন্ধ হয়ে যাওয়ার কথা না, গ্রীষ্মের গান কিন্তু তখন বন্ধ হয় না। তখন এ ভয়েস উইল রান, কবি বলছেন একটা কণ্ঠস্বর প্রবাহিত হবে, দৌড়ে যাবে। ফলে এখানে অলংকার ব্যবহার করা হয়েছে, এ ভয়েস ইজ উইল রান, একটা কণ্ঠস্বর কি আর দৌড়ে যেতে পারে? তাই এখানে ভয়েসকে পার্সনিফাই করা হয়েছে। নাম্বার 2, কণ্ঠস্বর যেন দৌড়ে যাবে। আসলে দৌড়ে যায় কখন? আমরা জানি আনন্দে। ফলে এখানে অন্তত সিম্বল অফ এনজয়মেন্ট এই রান শব্দটার মধ্য দিয়ে বোঝানো হয়েছে। একটা কণ্ঠস্বর প্রবাহিত হবে বা কণ্ঠস্বর শুনতে পাওয়া যাবে। ফ্রম হেজ টু হেজ, ঝোপ থেকে ঝোপে, হেজ মানে ঝোপ, বুসেস, অ্যাবাউট দ্য নিউ মাউন মিড, নিউ মাউন মিড মিন্স ফ্রেশলি কাট মিডোজ, মিড মিন্স মিডোজ। ফলে ঝোপ থেকে ঝোপে, অ্যাকচুয়ালি হেজ মানে হলো ওয়াইল্ড গ্রোথ অফ প্ল্যান্ট অ্যান্ড বুসেস ইন দ্য ল্যাপ অফ নেচার, প্রকৃতির কোলে যে ঝোপঝাড় বা গাছপালা থাকে তাকে বলা হয় হেজ। ফলে একটা কণ্ঠস্বর যেন আমরা শুনতে পাবো দৌড়ে যাচ্ছে
এক জায়গাতে কণ্ঠস্বরটাকেই শুধু দৌড়ে যেতে দেখবো। অর্থাৎ কবি বলছেন প্রকৃতিতে ঘাস ফড়িংকে হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু ঘাস ফড়িং এর গানকে আমরা শুনতে পাবো ঝোপ থেকে ঝোপ এবং সদ্য কাটা চারণভূমিতে। মিড রেফার্স টু মিডোজ, অর্থাৎ এখানে কিন্তু প্রকৃতির একটা ছোঁয়া কিন্তু কবি দিয়েছেন। এখানে অনেকগুলো শব্দ ব্যবহৃত হয়েছে যার দ্বারা আমরা বলতে পারি দিস পোয়েম ইজ ন্যাচারাল পোয়েম অ্যান্ড দিস ইজ এ রোমান্টিক পোয়েম। ফলে মিড মিনস মিডোজ, এবং দেখো নিউ মৌন মিড, এই মৌন মিড এখানে অ্যালিটারেশন অলঙ্কার রয়েছে, এম এম সাউন্ডের রিপিটেশন আসছে। তাহলে আমরা অক্টেভের প্রথম 4 লাইন বা কোয়াট্রেন পড়লাম। এখানে কবি বলছেন প্রকৃতির গান কখনো থেমে যায় না, যখন পাখিরা ক্লান্ত হয়ে যায় উষ্ণ সূর্যে এবং তারা শীতল গাছের ছায়ায় লুকিয়ে পড়ে, একটা কণ্ঠস্বর প্রবাহিত হয় ঝোপ থেকে ঝোপে সদ্য কাটা চারণভূমিতে। লাস্ট 4 লাইনস অফ অক্টেভ পড়বো, অর্থাৎ সেকেন্ড কোয়াট্রেন অফ দ্য অক্টেভ। এখানে রাইম স্কিম এবিবিএ ব্যবহৃত হয়েছে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার, নিউ মাউন্ট মিড সদ্য কাটা সদ্য ছাঁটা চারণভূমিতে। তো সেই কণ্ঠস্বরটা কার? দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স, অ্যাপস্ট্রফি মিন্স দ্যাট ইজ মিন্স দ্য ভয়েস। হুজ ভয়েস ইট ইজ? ইট ইজ দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার। সো গ্রাসহপার ইজ দ্য অ্যাকচুয়ালি মিউজিশিয়ান অফ সামার, যেন গ্রীষ্মের গায়ক হচ্ছে গ্রাসহপার। ফলে গ্রাসহপারকে এখানে পার্সনিফাই করা হয়েছে, যেন হি টেক্স দ্য লিড, সে রোল নেয়, প্রধান দায়িত্ব নেয়। হি টেক্স দ্য লিড, লিড মানে প্রধান দায়িত্ব, লিড রোল বা মেন রোল। অ্যাকচুয়ালি হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। কিসে দায়িত্ব নেয়? অ্যাকচুয়ালি এটা গ্রীষ্মকালের প্রতীক। এই ঘাস ফড়িং আসলে গ্রীষ্মের প্রতীক। গ্রীষ্ম আবার কিসের প্রতীক? না, গ্রীষ্ম হচ্ছে আনন্দের প্রতীক, গ্রীষ্ম হচ্ছে ভালো সময়, সুসময়ের প্রতীক। কিন্তু এখানে কবি যে গ্রীষ্মকে দেখিয়েছেন সেটা হচ্ছে এক্সট্রিম হট, এবং এই কবিতায় যে গ্রীষ্ম আর শীতকে উপস্থাপিত করা হয়েছে সেটা কিন্তু দুটো বিপরীত ঋতু নয়। আসলে এখানে তারা ঋতুচক্রের চরম ঋতু। আসলে এই সময়গুলোতে যদি প্রকৃতির গান অবিরামভাবে চলতে থাকে, কিডস প্রমাণ করতে পারবেন বা প্রমাণ করতে যেটা চেয়েছেন সেটা তার কাছে সহজ হবে যে অন্যান্য ঋতুগুলোতে, মানে যেগুলো তুলনামূলকভাবে আরামদায়ক ঋতু, স্প্রিং কিংবা অটাম, সে সময়ে তো প্রকৃতির গান অবিরাম চলবে। যাই হোক, দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স, সেটা হলো ঘাসফড়িং এর গান। সে প্রধান দায়িত্ব নেয় ইন সামার লাক্সারি। লাক্সারি মানে অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স অফ জয় অর অপুলেন্স অফ সামার। গ্রীষ্মের প্রাচুর্যতার মধ্যে সে দায়িত্ব নেয়। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। এখানে ডান মানে সে কখনো উইক হয়ে যায় না বা টায়ার্ড হয়ে পড়ে না। অ্যান্ড হি ইজ নেভার ফিনিশড সিঙ্গিং। গান গাইতে গাইতে সে কখনো ফুরিয়ে যায় না, টায়ার্ড হয়ে পড়ে না, এক্সস্টেড হয় না। মানে এখানে কবি আসলে কন্ট্রাস্ট এঁকেছেন। গ্রীষ্মে প্রধান গায়ক, পাখিরা যখন ক্লান্ত হয়ে যায়, পাখিরা যখন দুর্বল হয়ে পড়ে, তখন কিন্তু ঘাসফড়িং দুর্বল হয় না, ক্লান্ত হয় না, এবং তার গান গাওয়া শেষ হয় না। হি ইজ নেভার ফিনিশড উইথ হিজ ডিলাইটস, তার আনন্দে। এখানে ডিলাইটস এর ডাবল মিনিং আছে। ডিলাইটস মানে আনন্দ, এক্সট্রিম জয়। সো দ্য গ্রাসহপার গেটস দ্য প্লিজার ইন সিঙ্গিং। গান গাওয়ার মধ্য দিয়ে সে আনন্দ পায়, তাই এখানে ডিলাইটস বলা হয়েছে, তার আনন্দ থামে না। অথবা ডিলাইটস বলতে এখানে সিঙ্গিং ইন প্লিজার, আনন্দের মধ্যে গান গাওয়া আর গান গাওয়ার মধ্যে আনন্দ, এই দুটো হচ্ছে যে প্রকারেরই ডিলাইটস হোক না কেন ঘাসফড়িং নেয়। অর্থাৎ গান গেয়েই সে আনন্দ নেয় বা আনন্দে সে গান গেয়ে যায়। তাই তার গান গাওয়া কিংবা আনন্দ যাপন কোনোটাই যেন শেষ হয় না বা থামে না। হি হ্যাজ নেভার ডান মিন্স হি হ্যাজ নেভার ফিনিশড অর এক্সস্টেড। ফর, এই ফর মানে বিকজ, কারণ। হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন ক্লান্ত হয়ে পড়ে, টায়ার্ড আউট মিন্স ফ্যাটিগড, এক্সস্টেড উইথ ফান, মজা করতে করতে। আসলে এই প্রকৃতির মধ্যে গান গাওয়াটা যেন ঘাসফড়িং এর একটা আনন্দের ব্যাপার, এটা তার কাছে কষ্টকর ব্যাপার নয়। ফান মিন্স মার্থ, প্লেফুল অ্যাক্টিভিটিজ। এই মজা করতে করতে, উঠতে উঠতে সে যে গান গায়,
হি রেস্টস অ্যাট ইজ, মজা করতে করতে যখন সে ক্লান্ত হয়ে যায় সে আরাম করে, রেস্টস মানে আরাম করা। ফলে এখানে আমরা আবার বুঝতে পারছি ঘাস ফড়িংকে পার্সনিফাই করা হয়েছে, পার্সনিফিকেশন অলংকার রয়েছে। হি রেস্টস অ্যাট ইজ, মানুষের বৈশিষ্ট্য আরোপিত হয়েছে তাকে। অ্যাট ইজ মানে আরামে, কমফোর্টেবলি, অ্যাট কমফোর্ট, সে বিশ্রাম নাই। হি রিপোজেস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, মনোরম আগাছার নিচে, উইড মানে আগাছা। চার্মিং ওয়াইল্ড প্ল্যান্ট, বুনো গাছ যেগুলো যেখানে সেখানে বেড়ে ওঠে তাকে বলা হয় উইড। উইড মানে আগাছা। কিছু আগাছা যেগুলো একটা মনোরম পরিবেশ দেয়, যেখানে ছায়া থাকে, সেই ছায়ার নিচে বা মনোরম আগাছাগুলোর তলায় বসে সে বিশ্রাম করে নেয় এবং গান গাইতে থাকে। তাই সে কখনো ক্লান্ত হয় না, গান গাওয়ার আনন্দেই সে গান গেয়ে যায়, অথবা গান গাইতে গাইতে সে আনন্দ নেয়। তাই প্রকৃতির যে গানের কথা কবি বলছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ফিনিশড, নেভার ডেড, নেভার সিজ, নেভার স্টপস। সো দ্য মিউজিক অফ দ্য নেচার ইজ আনএন্ডিং, নন স্টপ।